দেবরাজ, তোমার ওটা এই বয়সে এত বড় হলো কেমনে করে? ওটাকে কি দিয়ে এমন মোটা আর বড় করেছ? আমার প্রশ্নটা শুনে দেবরাজ মুচকি হেসে বলল, এটাকে বড় করতে আমি যেই পরিমাণে পরিশ্রম করেছি, সেই হিসেবে তো এখনো তেমন বড় হয়নি। এটা আরো বড় হবে। আমি দেবরাজের কথাটা শুনে খানকে ভয় পেয়ে গেলাম। আমি আমার জীবনে এত বড় আর মোটা মাছ দেখিনি। আমি অবাক চোখে দেবরাজের বড় মাছের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। আমি যেন আর নিজেকে আর সামলাতে পারছি না। আমি দেবরাজের দিকে এগিয়ে এসে দেবরাজের, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি দীপালি চৌধুরী। আমি একজন 25 বছর বয়সী বিবাহিত নারী। আমার স্বামীর নাম দীপক চৌধুরী। আমার স্বামী দীপক চৌধুরী পেশায় একজন ব্যবসায়ী। আমার সাথে দীপকের বিয়ের 4 বছর পেরিয়ে গেলেও এখনো আমার কোনো সন্তান আসেনি। আমি অনেক চেষ্টা করেছি, অনেক চিকিৎসকের পরামর্শ নিয়েছি, যাতে করে আমার একটা সন্তান হয়, তবে কোনো কিছুতেই কোনো লাভ হয়নি। আমার শ্বশুর বাড়ির সকলে আমাকে ভুল বুঝত। তারা ভাবত হয়তো আমার মাঝে কোনো অপূর্ণতা আছে, আর এই কারণেই হয়তো আমার সন্তান আসছে না। কিন্তু আমি তাদের কেমন করে বোঝাই যে আমি নিজের জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করছি, যাতে করে আমার একটা সন্তান আসে, তবে কোনো কিছুতেই কিছু হচ্ছিল না। একজন নারী সব সময় প্রত্যাশা করে তার একটা সন্তান থাকুক। আমিও অন্য সকলের মতো মা হতে চাই, তবে আমার ভাগ্যে হয়তো এটা নেই। আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি ছাড়া আমার এক দেবর আছে। আমার দেবরের নাম দেবরাজ। আমার দেবর দেবরাজের বয়স 14। দেবরাজের বয়স 14 হয়েও তাকে দেখে সেটা বোঝার উপায় নেই। দেবরাজের উচ্চতা আর স্বাস্থ্য দেখে মনে হয় তার বয়স 18 থেকে বেশি হবে। আমার দেবর দেবরাজ সবসময় একটু পরিপাটি থাকার চেষ্টা করে, যেই কারণে তাকে দেখতে আরো বেশি সুন্দর লাগে। আমি আমার শ্বশুর বাড়ি আসার পর থেকে আমার দেবর দেবরাজ সবসময় আমার পাশে থেকেছে। আমার শ্বশুর বাড়ির লোকেরা যখন আমার উপর সকল দোষারোপ চাপিয়ে দিয়েছে, তখন এই দেবরাজ আমাকে সাহস দিয়েছে। আমার হয়তো সন্তান নেই, তবে আমি সব সময় আমার দেবর দেবরাজকে নিজের সন্তানতুল্য মনে করতাম। দেবরাজ আমাকে অনেক সম্মান করত, আর আমিও দেবরাজকে অনেক স্নেহ করতাম, ঠিক আমার ছোট ভাইয়ের মতো। আমার জীবনটা এমনভাবেই চলতে থাকে। কিন্তু দিন শেষে সত্যি বলতে আমার নিজেকে ভীষণ একা মনে হয়। আমি প্রতিদিনের মতো আজ সকাল বেলা বাড়ির সকলের জন্য সকলের জল খাবার তৈরি করছি। আমি সকালের জল খাবার তৈরি করার এক পর্যায়ে আচমকা আমার কিচেনে আমার দেবর দেবরাজ চলে আসলো। দেবরাজ আমার কিচেনে এসে আমাকে রান্না করতে দেখে কৌতূহলী কণ্ঠে আমাকে জিজ্ঞেস করল, বৌদি আপনি এখানে? আর আমি আপনাকে সারা বাড়ি খুঁজে এসেছি। আমি দেবরাজের কথাটা শুনে খানকে অবাক হয়ে গিয়ে বললাম, ওমা, সে কি কথা? তুমি আমাকে সারা বাড়ি কেন খুঁজতেছ? কোনো জরুরি বিষয় নাকি? আমার প্রশ্নের জবাবে দেবরাজ বলল, জরুরি তো বটেই। আসলে বৌদি, আমি একটা বিষয় কিছুতেই বুঝতে পারছি না, তাই আমি আপনার সাথে কথা বলতে এসেছি। আমি দেবরাজের কথাটা শুনে মুচকি একটা হাসি দিয়ে বললাম, তাই নাকি? কোন বিষয়টা তুমি বুঝতে পারছো না? বলো আমায়।
আমি দেখি বুঝতে পারি কি না। আমার কথাটা শেষ হতেই দেবরাজ বলল, এই যে আপনি এখন যেটা করছেন সেটা, যেখানে বাড়ির সকলে বিশেষ করে আমার বাবা মা ও আপনাকে বলে দিয়েছে রান্না ঘরে না আসতে, আপনাকে হাজারটা কথা ও শুনিয়ে দিয়েছে, সেখানে আপনি কিনা এখনো রান্না ঘরে এসে সকলের জন্য রান্না করতে শুরু করেছেন। আপনি এমন কেন? সেটাই আমি বুঝতে পারছি না। দেবরাজের কথাটা শুনে আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, আর কি করব দেবরাজ? সকলে আমাকে ভুল বুঝেছে, তাই তারা আমাকে এমনভাবে কথা শুনিয়েছে। যখন তাদের ভুলটা ভেঙে যাবে, তখন দেখো তারা নিজে থেকেই আমার সাথে কথা বলবে, আমাকে আগের মতো স্নেহ করবে। আমার কথাটা শেষ হতেই দেবরাজ বলল, সত্যি বলছি বৌদি, আপনার মতো মানুষ হয় না। আপনার মতো একজন ভালো মানুষ আমি আমার জীবনে আর দুটো দেখিনি। আমি দেবরাজের কথাটা শুনে হেসে ফেললাম। দেবরাজ আমাকে হাসতে দেখে সে নিজেও হেসে ফেলল। আমাদের জীবন চলার পথে অনেক বাধা বিপত্তি আসে, সেসব মনে রাখতে নেই। আমাদের উচিত সকল বাধা বিপত্তিকে পাশ কাটিয়ে নিজের জীবনকে নিজের মতো করে গুছিয়ে নেয়া। আমি নিজের মাথা থেকে এসব চিন্তা ঝেড়ে ফেলার চেষ্টা করে নিজের রান্নার কাজে মন দিলাম। আমি আমার মতো রান্না করতে থাকি। এইদিকে আমার দেবর দেবরাজ আমার দিকে খানকে সময় এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আমাকে বলল, বৌদি আমি কি আপনার সাথে কাজ করব? আমি দেবরাজের বলা কথাটা শুনে খানকে অবাক হয়ে গেলাম। আমি দেবরাজের দিকে তাকিয়ে খানকে অবাক হয়ে বললাম, দেবরাজ এটা তুমি কি বলছো? তুমি আমার সাথে কাজ করবে মানে? আমার প্রশ্নের জবাবে দেবরাজ শান্ত গলায় বলল, কেন বৌদি, আমি কি আপনার সাথে কাজ করতে পারি না? নাকি আমি আপনাকে সাহায্য করি এটা আপনি চাইছেন না? আমি দেবরাজের কথাটা শুনে খানকে চুপসে গেলাম। আমি নিজেও বুঝতে পারছি না যে দেবরাজকে এখন আমি কি বলবো, সেটাই আমি ভেবে পাচ্ছি না। দেবরাজ আমার সন্তান তুল্য, আমি তাকে দিয়ে কাজ করাবো, এটা আমার নিজের কাছে ও খানকে অদ্ভুত লাগছে। আমি দেবরাজের কথাটা শুনে আপন মনে এসব ছাই পাশ কথা চিন্তা করছি। এইদিকে দেবরাজ আমাকে এমনভাবে নিশ্চুপ হয়ে থাকতে দেখে আমাকে উদ্দেশ্য করে আবার ও বলে উঠল, কি হলো বৌদি, আপনি এমনভাবে নিশ্চুপ হয়ে আছেন কেন? দেবরাজের বলা কথাটা আমার কানে আসতেই আমার ঘোর কেটে গেল। আমি দেবরাজের দিকে তাকিয়ে বললাম, দেখো দেবরাজ, আমি জানি তুমি আমাকে সাহায্য করতে চাইছো, তাছাড়া আমার কথা তুমি অনেক বেশি চিন্তা করো, কিন্তু আমি চাই না তুমি আমার সাথে কাজ করো। যদি বাবা মা তোমাকে আমার সাথে কাজ করতে দেখে ফেলে তবে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। তাছাড়া তারা সকলেই আমাকে অনেক কথা শোনাবে। তুমি আমাকে সাহায্য করতে চেয়েছো, এটাই আমার কাছে অনেক। তোমাকে কোনো কাজ করতে হবে না। আমার কথাটা শেষ হতেই দেবরাজ খানকে অদ্ভুতভাবে হেসে ফেলে বলল, বৌদি আমি কাউকে ভয় করি না। আমি যখন বলেছি আমি আপনার সাথে কাজ করব, তখন আপনার বারণ ও আমি শুনব না। দেবরাজ নিজের কথাটা শেষ করে আমার সাথে কাজ করতে লাগল। আমি আমার দেবর দেবরাজের এমন পাগলামি দেখে না হেসে পারলাম না। আমি হেসে ফেলে দেবরাজকে বললাম, পাগল ভাই আমার। আমিও দেবরাজের সাথে কাজ করতে থাকি, আর সেই সাথে অনেকে গল্পও করতে থাকি। যদিও আমার মনের মাঝে একটা ভয় ঠিক রয়েই গেছে, আর সেটা হলো আমার শ্বশুর বাড়ির লোকেরা যদি এসে দেখে দেবরাজ আমাকে সাহায্য করছে বা আমার সাথে কাজ করছে, তবে তারা আমাকে অনেক কথা শোনাবে। এই ভয়টা যেন আমার মনের মাঝে একদম চেপে বসেছে। দেবরাজ আমার ভয়টা বুঝতে পেরে আমাকে যদিও খানিক সাহস দিয়েছে, তবে আমার মন থেকে এই ভয়টা সম্পূর্ণভাবে চলে যায়নি। আমি আর আমার দেবর দেবরাজ একসাথে বসে বেশ খানকে সময় কাজ করলাম।
দেবরাজ আমাকে সাহায্য করায় সকল কাজ খুব দ্রুত সময়েই হয়ে গেল। আমাদের সকালের জল খাবার তৈরি হয়ে যেতেই দেবরাজ আমাকে বলল, বৌদি আমি এখন তবে ফ্রেশ হয়ে আসছি, আপনি খাবারগুলো আবার টেবিলে রেখে দিয়ে ফ্রেশ হয়ে নিন, আজ আমরা সকলেই একসাথে খাবার খাবো। আমি দেবরাজের কথাটা শুনে বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। দেবরাজ আর কিছু বলল না, সে সোজা চলে গেল তার ঘরের দিকে। দেবরাজ চলে যেতেই আমি আর অপেক্ষা করলাম না, আমি দ্রুত খাবারগুলো গুছিয়ে নিয়ে সোজা চলে গেলাম খাবার টেবিলের দিকে। আমি খাবার টেবিলের সামনে এসে খাবারগুলো রেখে দিয়ে নিজের ঘরে ফিরে আসলাম। যদিও আমি খাবারগুলো টেবিলে রাখার সময় দেখতে পেয়েছি যে আমার শ্বশুর ও শাশুড়ি খাবার খেতে চলে এসেছেন। তাদেরকে খাবার টেবিলের সামনে দেখে আমি খাবার বেড়ে দিয়ে সোজা নিজের ঘরে চলে এসেছি। আমি আমার ঘরে এসে ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসতেই কিছুটা অবাক হয়ে গেলাম। আমি খাবার টেবিলের সামনে আসতেই দেখতে পেলাম আমার দেবর দেবরাজ খাবার টেবিলে বসে আপন মনে কিছু একটা চিন্তা করছে। আমি দেবরাজকে এমনভাবে বসে থাকতে দেখে খানকে অবাক হয়ে গিয়ে দেবরাজকে ডেকে বললাম, কি ব্যাপার দেবরাজ, তুমি এমনভাবে খাবার টেবিলে বসে কি চিন্তা করছো? তাছাড়া কোনো খাবার ও তো মুখে দাওনি, কি হয়েছে ভাই, বলো আমায়। আমার কথাটা শুনতেই দেবরাজ কিছুটা কেঁপে উঠে বলল, আরে বৌদি আপনি চলে এসেছেন, আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমি দেবরাজের কথাটা শুনে মুচকি হেসে ফেলে বললাম, তাই নাকি? আমার জ্ঞান কেন অপেক্ষা করছো? আমি প্রশ্ন করতেই দেবরাজের দিকে খানকে অদ্ভুতভাবে তাকালাম। আমার এমন অদ্ভুত চাহনি দেখে দেবরাজ নিজেও খানকে অপ্রস্তুত হয়ে গেল। আমি আমার দেবর দেবরাজকে এমনভাবে অপ্রস্তুত হয়ে পড়তে দেখে শব্দ করে হেসে ফেললাম। আমাকে হাসতে দেখে দেবরাজ ও হেসে ফেলে বলল, বৌদি আপনিও না, বসুন না, আমার অনেক ক্ষুধা পেয়েছে। আমি দেবরাজের কথাটা শুনে খাবার বেড়ে দিলাম, আর একসাথে আমরা সকালের জলখাবার খেতে শুরু করলাম। আমি আর দেবরাজ একসাথে বসে জলখাবার খেতে খেতে গল্প করতে থাকি। দেবরাজ মন থেকে অনেক ভালো একটা ছেলে, সে সব সময় আমার খেয়াল রাখে। দেবরাজের মতো ভালো ছেলে তো আজকাল তেমন একটা দেখা যায় না। আমি দেবরাজের সাথে বসে আরো কিছু সময় গল্প করে খাবার খেয়ে নিলাম। দেবরাজ খাবার খাওয়ার শেষ করে আমাকে বলল, বৌদি আজ বিকেলে আমি বাড়িতে থাকব না, একটু বাহিরে যাব, আপনি কি আমার সাথে যাবেন? দেবরাজের কথাটা শুনে আমি বললাম, আমি যাব বলতে আমার তো অনেক কাজ পড়ে থাকে, আমি হয়তো তোমার সাথে যেতে পারবো না। আমার কথাটা শুনে দেবরাজের মুখটা মলিন হয়ে গেল। দেবরাজ হয়তো ভেবেছে আমি তার সাথে যাব, কিন্তু এখন না করে দেয়ার কারণে দেবরাজের মনটা ও খানিক বিষণ্ণ হয়ে গেছে। দেবরাজ আমার সামনে থেকে মাথাটা নিচু করে চলে গেল। আমি আর কি করব? আমি চাইলেও দেবরাজকে এখন কিছু বলতে পারবো না। আমি আমার মাথা থেকে সকল চিন্তা ঝেড়ে ফেলে একটা দীর্ঘশ্বাস ফেলে আমার মতো নিজের কাজে চলে গেলাম। বিকেলের দিকে আমি আমার ঘরে বসে আছি, তবে কেন যেন আমার ভালো লাগছে না এভাবে বসে থাকতে। মনের মাঝে ইচ্ছে হচ্ছে দেবরাজের সাথে একটু বাহিরে যেতে। আমি আমার ঘরে বসে আপন মনে ছাই পাশ কথা চিন্তা করে নিজেকে আর সামলাতে পারলাম না। আমি বসা থেকে উঠে পড়ে সোজা আমার চলে গেলাম দেবরাজকে খুঁজতে। দেবরাজ যদিও এখন বাড়িতে নেই, সে তার মাছের খামারে চলে গেছে। আমিও আর বিলম্ব না করে দেবরাজের মাছের খামারে চলে আসি। দেবরাজের মাছের খামার আমার বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। আমার দেবরাজের মাছের খামারে আসতেই আমি দেখতে পেলাম দেবরাজ নিজের কাজ করছে। আমি দেবরাজকে কাজ করতে দেখে তার দিকে এগিয়ে গেলাম।
আমি দেবরাজের দিকে এগিয়ে আসতেই আমি যা দেখতে পেলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম দেবরাজ নিজের মাছটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এই বয়সে দেবরাজের মাছ এত বড় হয়েছে, এটা দেখে আমি ভীষণ অবাক হয়ে গেলাম। আমি দেবরাজকে উদ্দেশ্য করে বললাম, দেবরাজ, তোমার ওটা এই বয়সে এত বড় হলো কেমনে করে? ওটাকে কি দিয়ে এমন মোটা আর বড় করেছ? আমার প্রশ্নটা শুনে দেবরাজ মুচকি হেসে বলল, এটাকে বড় করতে আমি যেই পরিমাণে পরিশ্রম করেছি, সেই হিসেবে তো এখনো তেমন বড় হয়নি। এটা আরো বড় হবে। আমি দেবরাজের কথাটা শুনে খানকে ভয় পেয়ে গেলাম। আমি আমার জীবনে এত বড় আর মোটা মাছ দেখিনি। আমি অবাক চোখে দেবরাজের বড় মাছের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। আমি যেন আর নিজেকে আর সামলাতে পারছি না। আমি দেবরাজের দিকে এগিয়ে এসে দেবরাজের মাছটা নিজের হাতে নিয়ে ভালো করে দেখে নিলাম। দেবরাজ আমাকে এমনভাবে অবাক হতে দেখে মুচকি হাসল। আমিও দেবরাজের সাথে তার খামারে বসে কাজ করতে শুরু করি। দেবরাজ যদিও আমাকে বারণ করেছিল আমি যেন কোনো কাজ না করি, তবে আমি দেবরাজের কোনো কথাই শুনিনি। আমি আমার দেবরের সাথে কাজ করা শুরু করে দেই। দেবরাজের সাথে এমনভাবে খামারে বসে কাজ করতে আমার ভীষণ ভালোই লাগছিল। অতঃপর আর কি, আমি আর দেবরাজ একসাথে বসে অনেকটা সময় ধরে এই খামারে কাজ করলাম। সত্যি বলতে আজ আমার মনটা একদম খুশিতে ভরে উঠেছে। আমি কখনো ভাবতেও পারিনি যে দেবরাজের সাথে খামারে কাজ করে আমার এতটা ভালো লাগবে। আজ আমি দেবরাজের সাথে কাজ অনেক মনের মাঝে ভীষণ প্রশান্তি পাচ্ছি। আমি মন থেকে চাই দেবরাজ এমনভাবেই সবসময় আমার পাশে থাকুক আর আমার খেয়াল রাখুক। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন দেবরের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।